এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের মধ্যে রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে হয়তোবা ভয়টা নিয়ে একটু বেশি, কারণ এখানে রয়েছে জৈব যৌগ। অনেকেই আছো যারা জৈব যৌগ এখনও ভালোভাবে পড়োনি, এখন মনে হচ্ছে আমার তো অনেক কিছু বাকি, আমি কি জৈব যৌগই পড়বো নাকি আমি অন্যান্য চ্যাপ্টারগুলোতে আসলে সময় দিই। রসায়ন দ্বিতীয় পত্রের সিরিজটা শুরু করছি। রসায়ন দ্বিতীয় পত্রের প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে আমি খুব সুন্দরভাবে প্রিসাইজলি বলে দেবো যে এই চ্যাপ্টার থেকে তুমি মিনিমাম এই প্রশ্নগুলো তো প্র্যাকটিস করবেই, এগুলো হচ্ছে মিনিমাম। যদি তোমাদের এই সিরিজটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখো, নেক্সটে অন্যান্য চ্যাপ্টারগুলো আসতে থাকবে। সো আমরা তোমাদেরকে আগে চ্যাপ্টার অ্যানালাইসিসটা বলে দিই। দেখো, রসায়ন দ্বিতীয় পত্র থেকে তুমি পরিবেশ রসায়ন থেকে আসলে খুব সহজেই তুমি কিন্তু প্রশ্ন উত্তর করতে পারো, মোটামুটি তোমাদের ধারণা আছে, না পারলেও একটু সময় দিলে পারা সম্ভব। সো এখান থেকে তুমি সিকিউ পাবে, এই পরিবেশ থেকে তুমি সিকিউ পাবে কিন্তু হচ্ছে কয়টা বলো তো? সো পরিবেশ রসায়ন থেকে তুমি ম্যাক্সিমাম 2টা সিকিউ কিন্তু পাবে। সো 2টা সিকিউ, সো এখান থেকে তুমি 2টা পেরে যাও। তারপর তোমার টার্গেট থাকবে হচ্ছে তড়িৎ রসায়ন। এখান থেকে দেখা যায় একটা সিকিউই আসে আসলে, এখান থেকে আর 2টা দেয় না, এখান থেকে একটাই আসলে আসে। এবং পরিমাণগত যেই চ্যাপ্টারটা আছে সেই পরিমাণগত চ্যাপ্টার থেকে তোমরা সকলেই জানো যে পরিমাণগত রসায়ন থেকেও 2টা সিকিউ আসে, এখান থেকে 5টা। এবং জৈব যৌগ যেটা জৈব যৌগ অর্গানিক কেমিস্ট্রি, সেখান থেকে বাকি প্রশ্নগুলো কিন্তু দিয়ে দেয়। জৈব যৌগ থেকে খালি সিকিউ আসবে, গঘ আসবে তা কিন্তু না, প্রচুর কখ আসে, প্রচুর এমসিকিউ আসে। সো এটা নিয়েও আলাদা করে বলবো যে তুমি কিছু পড়োনি, তারপরে কিভাবে এখান থেকে তুমি মিনিমাম এফোর্ট দিয়েও কিছু নাম্বার তুমি আসলে পেতে পারো। তোমাকে কখতে হেল্প করবে, তোমাকে এমসিকিউতে হেল্প করবে, সিকিউ তুমি একটা প্রস্তুতি নিতে পারো। সো সেটা নিয়ে আলাদা ভিডিও দিব, অবশ্যই আমাদের চ্যানেলে বা হচ্ছে পেজে সবাই ফলো দিয়ে রাখো। সিরিয়াল করে আমরা চ্যাপ্টারগুলো তোমাদেরকে দিতে থাকবো। আজকে আমরা আলোচনা করে দিচ্ছি তোমাকে যে এই যে চ্যাপ্টারগুলো বুঝতে পারছো 2, 1, 2, তার মানে 5টা হয়ে যাচ্ছে, কিন্তু টাফ। এটা কিন্তু 5টা থেকে 5টা উত্তর করা কিন্তু টাফ হয়ে যায়। কেন? কারণ কোনো একটা প্রশ্ন কিন্তু একটু কঠিন হয়ে যায়। সো তখন কিন্তু তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। তারপরেও তাও তো তুমি একটা মিনিমাম এখান থেকে আসলে 5টা উত্তর করার একটা আশা রাখতে পারো আসলে। এখন দেখো, এই জায়গাটার মধ্যে আসলে আমাদের সবচেয়ে এই যে 2 নম্বর চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা তুমি সবচেয়ে কম এফোর্ট দিয়ে তুমি শিখে ফেলতে পারবে। এখান থেকে একটা সিকিউ এনশিওর করতে পারবে, সো কোন টপিকগুলো পড়লে এবং কোন কোন সিকিউ তুমি পড়লে আসলে এখান থেকে খুব সহজে একটা সিকিউ তোমার নিশ্চিন্তে হয়ে যাবে। এবং তোমাকে কিন্তু এটা এনশিওর করতেই হবে, যেহেতু একে তোমার অর্গানিকে যদি সমস্যা থাকে, তার মানে এগুলো যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবে। তার মানে এগুলো খুব ভালো মতো পড়তে হবে। আর এগুলো ভালো মতো পড়ার জন্য, প্রিসাইজলি পড়ার জন্য কী কী পড়বে, কীভাবে গুছিয়ে নেবে এই অল্প সময়ের মধ্যে, সেটা আমরা আজকে আলোচনা করবো। এই চ্যাপ্টারটা আমরা আজকে আলোচনা করবো এবং ধারাবাহিকভাবে অন্য চ্যাপ্টারগুলো দিয়ে থাকবো। সো অবশ্যই আমাদের পেজের সাথে থেকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে একটু জানিয়ে যেও। আমি তোমাদেরকে চলো এই তড়িৎ রসায়নের অ্যানালাইসিসটা দিচ্ছি। দেখো, এই তড়িৎ রসায়ন থেকে আমাদের সিকিউ আসার মতো টাইপ রয়েছে আসলে 3টা। তোমাকে পুরো এই টাইপ ওয়াইজ কিন্তু এখন পড়তে হবে। তুমি এখন এক গদ বাঁধা একদম এক ধার থেকে রিডিং পড়া শুরু করলা বা পুরো সব কিছু পড়তে তুমি শুরু করলা, সো তখন তোমার জন্য বেশি সময় সাপেক্ষ হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। ওই সময়টা তোমার কাছে এখন নেই। তোমাকে টাইপ ওয়াইজ পড়তে হবে, সেই টাইপের যত বেসিকগুলো আছে সেগুলো জেনে নিতে হবে, সিকিউ সলভ করতে হবে, প্রশ্নগুলো কী কী আসতে পারে আগে থেকে জানা থাকতে হবে। যেমন সিকিউ টাইপ 1-এর মধ্যে রয়েছে আমাদের হচ্ছে ফ্যারাডের সূত্র। এই ফ্যারাডের সূত্র দিয়ে আমাদের প্রশ্ন আসে। সো ফ্যারাডের সূত্র দিয়ে কীভাবে প্রশ্ন আসে সেটা তোমাকে বলবো। তারপরে আমাদের এখানে আসে হচ্ছে ইএমএফ। এখানে আমাদের প্রশ্ন আসে কি ইএমএফ নিয়ে, যে তড়িৎচালক বল তোমাকে বের করতে বলতে পারে। আর এখানে তোমাদের পরীক্ষায় আসবে হচ্ছে ব্যাটারি, আরও একটা টাইপ রয়েছে ব্যাটারি, ফুয়েল সেল, ঠিক আছে? সো এগুলো দিয়েও আসতে পারে। দেখা গেল তুমি এগুলো দিয়ে খুব ভালো প্রস্তুতি নিছো, কিন্তু ফুয়েল সেল নিয়ে তুমি আসলে পড়ে যাওনি, ওখান থেকেই প্রশ্ন দিয়ে দিছে, তখন তুমি কী করবে? তোমাকে এই চ্যাপ্টার যেহেতু একটা তুমি টার্গেট করেছো, সো 100% তোমাকে এখান থেকে এফোর্ট দিয়ে তোমাকে এখান থেকে একটা সিকিউ এনশিওর করতে হবে 100%। তো দেখো, ফ্যারাডের সূত্র থেকে কী কী প্রশ্ন আসে আমি মুখে আগে বলি। দেখো, ফ্যারাডের সূত্র এই জায়গা থেকে আমাদের প্রশ্ন যেগুলো আসবে তার মধ্যে রয়েছে শুরুতেই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। সো বিভিন্ন দ্রবণ তোমাকে দিয়ে দিলে সেটার তড়িৎ বিশ্লেষণ কী হবে একদম পয়েন্ট আউট করে বলে দিচ্ছি কী কী পড়বা তুমি। একদম শুরুতেই তুমি চ্যাপ্টার ঢুকেই তড়িৎ বিশ্লেষণটা খুব ভালো মতো শিখবে। যে কোনো দ্রবণ থেকে তুমি যদি তড়িৎ বিশ্লেষণ করে বলতে পারো অ্যানোডে কি উৎপন্ন হবে, ক্যাথোডে কি উৎপন্ন হবে, গ নম্বরের প্রশ্ন এসে থাকে। সো এই তড়িৎ বিশ্লেষণ গ নম্বরে আসে আমাদের। এবার দেখো, তড়িৎ বিশ্লেষণ না আসলে আমাদেরকে বলবে কি কোনো একটা দ্রবণের মধ্যে আমি তড়িৎ বিশ্লেষণ করতেছি, আমি তড়িৎ বিশ্লেষণের সময় এখানে হচ্ছে যে কারেন্ট দিলাম, চার্জ দিলাম, তাহলে এখানে কি পরিমাণ ধাতু জমা হবে এই ধাতুর জানতে হবে। এবং তোমাকে বলবে এখানে কতটি পরমাণু জমা হবে, ঠিক আছে? কত গ্রাম ধাতু জমা হবে, কত মোল জমা হবে, কতটি ধাতুর পরমাণু জমা হবে, এগুলো বলবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে বলবে যেহেতু এখানে ধাতু জমা হচ্ছে, তাহলে এখানে কি হয়, এখানে হচ্ছে ঘনমাত্রা কমে যায় দ্রবণের, তো সেই দ্রবণের ঘনমাত্রার কি পরিবর্তন হবে। তো দেখো, একদমই স্পেসিফিক তুমি যদি 3টা জিনিসও শিখে ফেলো তাও কিন্তু তোমার এই টপিকটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো, একদম ফ্যারাডের সূত্রে তোমাকে গুনে 4টা প্রশ্ন দিছি, এই 4টা প্রশ্ন করলেই তোমার হয়ে যাবে। এই 4টা প্রশ্ন ডেমো তোমাকে আমি একটু পরেই সিকিউতে দেখাচ্ছি। সো এই 4টা স্পেসিফিক জিনিস। তারপরে ইএমএফ, এখান থেকে তোমাকে যে কোনো এরকম যখন তোমাকে হচ্ছে এই তড়িৎ রাসায়নিক কোষগুলো দিয়ে দিবে, সেই রাসায়নিক কোষগুলো তোমার ইএমএফ বের করা শিখতে হবে, ইএমএফ সূত্র একটু প্র্যাকটিস করে ফেলতে হবে। এবং এখানে তাহলে ইএমএফ বের করার প্রশ্ন তো আসেই, আর সাথে আসে হচ্ছে পাত্রে রাখা যাবে কিনা, দ্রবণটা পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, মাস্ট। তো দেখো, এখান থেকে একদম স্পেসিফিক 2টা প্রশ্ন। তাহলে গেল কয়টা? 1, 2, 3, 4, এই 4টা, এখানে 2টা, 6টা।
এবং পাত্রের সংগ্রহ, এগুলো কিন্তু ঘ নম্বরে প্রচুর আসবে, এগুলো কিন্তু প্রচুর না আসবেই, মানে খুবই খুব ইম্পর্টেন্ট। দেখো এই দুইটা কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট। আর লাস্টে হচ্ছে ব্যাটারি এবং ফুয়েল সেল, সেখান থেকে তোমাকে বলবে কি যে হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, হ্যাঁ, বা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি, এই যে ব্যাটারিগুলো আছে যে লিথিয়াম আয়ন ব্যাটারি, বা তোমাকে বলবে হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি। সো এই ব্যাটারিগুলো তোমাকে কি শিখতে হবে, তোমাকে জাস্ট শিখতে হবে যে চার্জিং এবং হচ্ছে ডিসচার্জিং বিক্রিয়া, চার্জিং এবং হচ্ছে ডিসচার্জিং রিয়াকশনটা শিখতে হবে। রিয়াকশনটা অ্যানোডে কী বিক্রিয়া হবে, অ্যানোড ক্যাথোডে কী বিক্রিয়া হবে, তোমাকে এটা আলাদা করে শিখে ফেলতে হবে। মুখস্থ করে যদি ফেলতে পারো অ্যাটলিস্ট তাও তো পরীক্ষায় লিখতে পারবা। তবে বুঝে না নিলে কিন্তু দেখা যাবে আসলে তুমি আসলে লিখতে পারছো না, ভুলে যাচ্ছ। সো বুঝে একটু লিখে ফেলতে হবে। এবং এখান থেকে হচ্ছে এটুকু তো গেল। এবং তারপর তোমরা এখানে কিছু যে হাইড্রোজেন ফুয়েল সেল, এগুলোর হচ্ছে ব্যবহার, কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারে, হ্যাঁ। সো হাইড্রোজেন ফুয়েল সেল, হ্যাঁ, সো এইগুলোর ব্যবহার তোমাকে একটু, হাইড্রোজেন ফুয়েল সেল এগুলো তোমাকে ব্যবহার বা হচ্ছে এটার ক্ষতিকর দিক, এই প্রভাব তোমাকে পড়তে হবে। সহজ কথা। তো দেখো কয়টা প্রশ্ন হলো, আমি একদম স্পেসিফিক গুণে আবার দিচ্ছি তোমাকে। তড়িৎ বিশ্লেষণ একটা জিনিস তোমাকে শিখতে হবে। 2 নম্বর হচ্ছে এরকম আমরা যদি ইলেকট্রিসিটি দিই, চার্জ দিই, তাহলে কী পরিমাণে ধাতু জমা হবে, কতটি পরমাণু জমা হবে, বা কী পরিমাণে হচ্ছে এই ঘনমাত্রা এখানে চেঞ্জ হবে। এটা কিন্তু ঘ নম্বরে দেয়, খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ঘনমাত্রা কী পরিবর্তন হবে, কী পরিবর্তন, অনেক প্রশ্ন আসতে দেখবা তুমি, হ্যাঁ। সো এখান থেকে হচ্ছে গেল 3টা জিনিস। এরপরে দেখো এখানে 2টা ইএমএফ বের করা আর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, তাহলে 4 আর 2 6টা জিনিস। এখানে হচ্ছে দেখো 2টা বিক্রিয়া, এখানে 2টা বিক্রিয়া আর হচ্ছে এখানে প্রভাব, তাহলে এখানে গেলো 6, এখানে তুমি ধরলা বিক্রিয়া হচ্ছে একটা পোর্শন 7টা 8টা, তবে 7 থেকে 8টা প্রশ্ন, অর্থাৎ ধরে নিলাম 10টাই। তুমি এখান থেকে যদি 10টা স্পেসিফিক প্রশ্ন শিখো তাহলে তোমার কিন্তু ফুল চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে। যারা এই চ্যাপ্টার আগে পড়োনি, মানে হতাশে ছিল যে এটা কি আমি পারবো কিনা, তাহলে বুঝতে পারছো যে স্পেসিফিক এই 8 থেকে 10টা প্রশ্ন তুমি যদি পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু দেখবে যে তোমার কিন্তু একটা ভালো কনফিডেন্স চলে আসবে। তুমি যে প্রশ্ন উল্টাবা দেখবে যে ধারণা পাচ্ছ, বুঝতে পারছো, ঠিক আছে। সো এই চ্যাপ্টারটা কোনোভাবেই মিস করা যাবে না। যদি বিশেষ করে তোমার জৈব যৌগিক একটা প্যারা থাকে তো এই চ্যাপ্টারটা কোনোভাবে মিস করা যাবে না। সো এই চ্যাপ্টারটার জন্য এখন তুমি কোন সিকিউগুলো পড়বে, হ্যাঁ, সো সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এবং আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে এই পুরো জিনিসটাকে মাত্র 2টি লেকচারে, যে এই অংশটুকু একটি লেকচারে শিখিয়ে দিয়েছি, আর ব্যাটারি ফুল সেলে যেগুলো বুঝিয়ে যে কীভাবে চার্জিং হয়, ডিসচার্জিং হয়, এটার প্রভাব কী প্রশ্ন ব্যাখ্যা তোমার পরীক্ষায় চাইতে পারে, সব কিছু দেখিয়ে দিয়েছি খুবই কম সময়ের মধ্যেই। সো যদি সেই ক্লাসটিও যারা করেছো তারা তো জানোই, আর যারা করনি করতে চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেও, দেখবে যে খুব সহজে গুছিয়ে নিতে পারছো। শুধু তাই না, সিকিউগুলো কীভাবে আসবে সেটাও দেখো, তোমাকে আমি ধারণা দিয়ে দিচ্ছি। ভিডিওটি শেয়ার করে রাখো বা সেভ করে রাখো, তাহলে পরবর্তীতে পরীক্ষার আগে হলেও তোমার কিন্তু কাজে লাগবে এই ভিডিওগুলো। সো দেখো এখানে এই যে পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, এই দেখো বিদ্যুৎ চালনা করলো ঘনমাত্রা কি পরিবর্তন হবে বলেছিলাম। সো 2টা প্রশ্ন দিয়ে কিন্তু একটা সিকিউ এখানে হয়ে গেছে। যেটা ঢাকা বোর্ড 23 তুমি অবশ্যই করবা, একইভাবে রাজশাহী 23 তুমি করবা। এখানে ইএমএফ বের করতে বলেছে, ঘনমাত্রার পরিবর্তন হবে কিনা একটু আগে বলেছিলাম, সেই প্রশ্ন তুমি করবা। এখান থেকে দেখো প্রশ্ন রয়েছে চিটাগাং হচ্ছে 23, এই যে পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, অথবা তোমাকে বলবে যে বিক্রি স্বতঃস্ফূর্ত হবে কিনা, ইএমএফ বের করার অঙ্কই। আর এখানে বলেছে দেখো ক্যাথোডে কী পরিমাণে সঞ্চিত হলে কী পরিমাণে কারেন্ট দিতে হবে, মানে যে ধাতু জমা হবে ওই টাইপটা। তাহলে এখানে করবা যশোর 23 তুমি করবা, দেখো কতটি পরমাণু জমা হবে সেটা বলেছিলাম। এখানে ফ্যারাডের সূত্রটা লিখতে বলেছে। কীভাবে দেখো এখানে পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, এই যে কোষ বিক্রিয়া লেখা, এই যে কোষ বিক্রিয়া, ওই যে ইএমএফ যখন তুমি লিখবা তখন কোষ বিক্রিয়া লেখাটা তোমাকে পারতে হবে, তাহলে হয়ে যাবে। একেবারে দিনাজপুর 22 থেকে তুমি করলে দেখবে, এখন দেখবো যে রিপিট হচ্ছে প্রশ্ন, স্বতঃস্ফূর্ত হবে কিনা, কী পরিমাণ ধাতু জমা হবে, দেখছো রিপিট হচ্ছে। তারপরে তুমি এগুলো দিয়ে রেখেছি, একটু বাড়তি প্রস্তুতি তোমার হয়, একটু ভ্যারিয়েশন এখানে চেঞ্জ আছে। সো দেখলে বুঝতে পারছো, এটা সিলেট 22, একইভাবে সিলেট 22, এখানে দেখো পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, রাজশাহী 21, কুমিল্লা 21। এই যে একটা অঙ্ক স্পেশালি অবশ্যই করবা, বরিশাল 19, কারণ এখানে সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা বিশ্লেষণ করতে বলে। এবং আমরা যে হচ্ছে ওই যে ইএমএফ বলেছি, সেখানে ইএমএফ এর মধ্যে কিন্তু নার্নস সমীকরণ আছে, হ্যাঁ, নার্নস সমীকরণ কিন্তু ইএমএফ এর মধ্যেই আছে। সো সেখানে আমি আলাদা করে বলিনি। সো একইভাবে তুমি এই যে এখানে রাজশাহী বোর্ড 21 প্র্যাকটিস করে ফেলবে, এইটুকু গেল। এবং পাশাপাশি তোমরা কিন্তু এই যে ফুয়েল সেলের সিকিউগুলো দেইনি, সো ফুয়েল সেলের সিকিউগুলো তুমি কিন্তু একটু বই খুলেই দেখবি কীভাবে আসে। আর আমি তোমাকে বলেই দিয়েছি, পাশাপাশি তোমাকে আমি বলেই দিয়েছি যে ফুয়েল সেল থেকে কীভাবে তোমাকে জিজ্ঞেস করবে, ফুয়েল সেল ব্যাটারি, ঠিক আছে, ফুয়েল সেল ব্যাটারি। সো তোমার কিন্তু এখান থেকে এটা 2-3টা প্রশ্ন তুমি ওই জিনিসটুকু শিখে ফেলে সিকিউ আর পড়তে হবে না, আসলে তুমি সিকিউ অটোমেটিক হয়ে যাবে। সো আমাদের সাথে যারা যুক্ত হতে চাও তারা কিন্তু হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে ফেলতে পারো, খুব সহজে তোমরা দেখবে ইনশাআল্লাহ একটা চ্যাপ্টার গুছিয়ে নিতে পারছো। এবং তোমাকে পুরো ধারণা দিয়ে দিলাম চ্যাপ্টার সম্পর্কে, তুমি নিজেও যদি প্রস্তুতি নিয়ে ফেলো তাও দেখবে খুব সুন্দর প্রস্তুতি হয়ে যাচ্ছে। নেক্সটে আমরা কিন্তু অন্যান্য চ্যাপ্টারগুলো সিরিয়াল করে আনতে থাকবো, অবশ্যই আমাদের পেজের সাথেই থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। সো সবাই ভালো থাকো। এবং আমরা কিন্তু তোমাদের জন্য নেক্সটে তোমাদের জন্য থাকবে ভার্সিটি প্লাস গুচ্ছ, মেডি ফিজিক্স, মেডি কেমিস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিং ফিজিক্স। তো যারা আশিক ভাইয়ের পড়া বুঝো, যারা মনে করো আশিক ভাইয়ের সাথে একটু গুছিয়ে পড়লে আমার সুবিধা হয় বা আমি বুঝতে পারি, তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যুক্ত হয়ে এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিয়ে ডিটেইলস জানতে পারবে এই ব্যাচগুলো সম্পর্কে। ওর সাথে নেক্সট চ্যাপ্টার দেখা হবে। সো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থেকো। ভালো থাকো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বা লাইক কমেন্ট করে জানিও। দেখা হবে সবার সাথে, আল্লাহ হাফেজ।